প্রিয় দর্শক, সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি দি ক্রাইম বিডি মাল্টিমিডিয়ার আয়োজনে সৃজনের আড্ডা। আমাদের আজকের এই আয়োজনটি সময়ের তারকাদের নিয়ে, যারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পেশায় সৃজনশীল কাজগুলো করে যাচ্ছেন। তেমনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বেতার এবং টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, সেই সাথে তিনি একজন আবৃত্তি শিল্পী এবং পেশায় চিকিৎসক। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় এবং সুপরিচিত মুখ, সঙ্গীত শিল্পী বনানী শেখ রুদ্র। দিদি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। দীর্ঘদিন ধরে আপনি সঙ্গীত চর্চার সাথে যুক্ত আছেন। আমি শুরুর দিকটা সম্পর্কে জানতে চাই এবং সেই সাথে জানতে চাই ক্রাইম দর্শকরা। আসলে সঙ্গীত তো আমার ছোটবেলা থেকেই আমার পরিবারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি সাংস্কৃতিক পরিবারেরই একজন। আমার বাবা নাট্যশিল্পী ছিলেন, মা গান করতো। আমার সঙ্গীতের তালিকা কিন্তু আমার মায়ের হাতে। ছোটবেলা থেকে আমি রেডিওতে ছোটদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি একজন বড় শিল্পী হব। এর আগে কিন্তু আমি নাচ শিখেছিলাম ছোটবেলায়। নাচের খুব প্রোগ্রাম করতাম। তো হঠাৎ করে ফ্যামিলির ডিসিশন যে বড় হলে নাচটা ভালো লাগবে না, তুমি গানটাই বেছে নাও। কিন্তু আমার খুব কষ্ট হয়েছে নাচটাকে ছেড়ে দিতে। তারপরে সবাই খুব উৎসাহ দিল। আর যখন আমার গান শুনতো, আমি গাইতাম যে হ্যাঁ, তুমি যদি চেষ্টা করে যাও, তুমি অনেক বড় শিল্পী হবে। তখন থেকে আসলে আমি গানে উৎসাহিত হয়েছি। সেই সাথে আমরা দেখেছি আপনি গানের পাশাপাশি আবৃত্তি চর্চা করছেন, আবৃত্তি করেন এবং লেখালেখিও করেন। আজকে আমি এবং ক্রাইমের দর্শকদের জন্য আপনি প্রথমে কবিতা আবৃত্তি করবেন নাকি গান শোনাবেন? প্রথমে গান শুনে। ঠিক আছে। আমি প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান করছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিয়েছে, তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগিয়া দূরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বাহ, সত্যি চমৎকার। এই যে এতগুলো বিষয় নিয়ে আপনি কাজ করে চলেছেন, কখনো সুমধুর কণ্ঠে গান করছেন, কখনো আবৃত্তি, পাশাপাশি লেখালেখি, এই যে এতগুলো বিষয় নিয়ে আপনি কাজ করছেন, আপনার কোন মাধ্যমে কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে? সত্যি কথা বলতে সংস্কৃতি অঙ্গনের বা সংস্কৃতির প্রতিটা ক্ষেত্রেই আমার ভালো লাগে। সেটা নৃত্য হোক, সেটা সঙ্গীত হোক, সেটা আবৃত্তি হোক, সেটা নাটক হোক। আমি নাটকেও যুক্ত আছি। রিসেন্টলি আমার কিছু নাটক রিলিজ হয়েছে।
ইউটিউবে প্রচার হয়েছে টেলিফিল্ম হিসাবে। তো যেহেতু আমি কালচার ফ্যামিলির একজন সদস্য বা সন্তান, সেহেতু আমার প্রত্যেকটা দিক আমার ভালো লাগে। আমি চেষ্টা করি আমি প্রত্যেকটা দিককে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে, আর কিছু নেই। আমরা তো গান শুনলাম আপনার কণ্ঠে, এবার নিশ্চয়ই আমরা কবিতা শুনব। ধন্যবাদ। প্রথমে আমি আবার আসিব ফিরে এই কবিতাটি আবৃত্তি করছি জীবনানন্দ দাশের। আমারও অনেক প্রিয় এবং পছন্দের একটি কবিতা। আমারও খুব প্রিয়, ছোটবেলা থেকে অনেক আবৃত্তি করেছি। আচ্ছা। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচের শারিকের বেশি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠার ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুরে রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব ফিরে বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সুন্দর বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ে ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছিঁড়া পালে, ডিঙা বাই রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নেড়ে, দেখিবে দাবুর বক আমারই পাবে তুমি উহাদের ভিড়ে। বাহ, চমৎকার কণ্ঠ, চমৎকার কবিতা। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কেউ কোথাও যাবেন না, বিরতির পর আমরা আবার ফিরছি দি ক্রাইম মাল্টিমিডিয়া আয়োজিত সৃজনের আড্ডা অনুষ্ঠানে। মডার্ন সেঞ্চুরি গোল্ড। মডার্ন সেঞ্চুরি গোল্ড। মডার্ন সেঞ্চুরি গোল্ড, 285 বিপণী বিতান নিউ মার্কেট, দ্বিতীয় তলা, চট্টগ্রাম। আকর্ষণীয় 22 ক্যারেট স্বর্ণ অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, অভিজাত শ্রেণীর নারী পুরুষের প্রথম পছন্দ। মডার্ন সেঞ্চুরি গোল্ড, বিদেশি খাঁটি স্বর্ণ বিক্রির এক বিশ্বস্ত নাম। মডার্ন সেঞ্চুরি গোল্ড। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম দি ক্রাইম মাল্টিমিডিয়া আয়োজিত সৃজনের আড্ডা অনুষ্ঠানে। দিদি, আপনার কণ্ঠে আমরা অনেক গান শুনেছি। আসলে এত গানের মধ্যে আপনি তালিকাভুক্ত শিল্পী হিসেবে রবীন্দ্রসঙ্গীত নিয়ে কেন, অন্য গান নিয়ে দিয়ে নয় কেন? আসলে আমি ছোটবেলা থেকে সব গানই পুরস্কার প্রাপ্ত, বেশি কম। কিন্তু আমাদের টেলিভিশনে যখন অডিশন হলো তখন আমাদেরকে 3-4টা সাবজেক্টে অ্যালাউ করেছে পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। বাট আমরা পরীক্ষা দিয়েছি, যখন রেজাল্ট বের হলো তখন আমি দেখেছি যে আমি যতটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছি, নজরুল, রবীন্দ্র বা আধুনিক এ ধরনের, তখন আমি তালিকা মানে আমি পাশ করেছি। আচ্ছা। কিন্তু আমাদেরকে তখন বলেছিল যে যে আপনি যে কোনো একটা বেছে নিন, কারণ আমাদের সময়ের স্বল্পতা, শিল্পীর আপনি কেন আরেকটা শিল্পীর এটা করবেন, আমরা আপনি যদি একটা সাবজেক্ট নেন আমরা আরেকটা শিল্পী নিতে পারি অন্য বিষয়ে। এখন তো রিসেন্টলি যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে তো 3টা সাবজেক্টে পরীক্ষা দিলে 3টা সাবজেক্টে নিচ্ছে পাশ করার পরে। তা আমাদের সময় সেই সুযোগটা ছিল না। আচ্ছা, সেই জন্য আসলে আমি চিন্তা করে ওই রবীন্দ্রসঙ্গীতটাই বেছে নিলাম। এই পর্যায়ে আমরা একটি দেশের গান শুনতে চাই আপনার কণ্ঠে। থ্যাংক ইউ।
গানটি রচয়িতা দ্বিজেন্দ্র গীতি। আমি চেষ্টা করছি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সময়ের স্বল্পতার জন্য কিছু আমাকে সাধারণ দিদি, আমাদের দেশে বিশেষ করে আপনার 70-এর দশক, 80 এবং 90-এর দশকটা বিশেষ গুরুত্বপূর্ণ। তখন আমরা বেশ ভালো গীতিকার পেয়েছি, সুরকার পেয়েছি, সেই সাথে কণ্ঠশিল্পী তো পেয়েছি, কিন্তু বর্তমানে সেভাবে আমরা গীতিকার সুরকারদের পাচ্ছি না কেন, যারা ভালো গান নির্মাণ করছেন এবং ভালো সুর তৈরি করছেন। মানে আপনার কাছে আসলে কি মনে হয়, মানে আমাদের ব্যর্থতা কোথায়? আসলে আমাদের এখানে ব্যর্থতা বলবো না, উৎসাহ বলবো। আমাদের উৎসাহের অভাব। আমাদের ঢাকায় আছে অনেক গীতিকার সুরকার, চট্টগ্রামও আছে, তুলনামূলকভাবে কম, কারণ এখানে প্রচারের সীমাবদ্ধতা কম। ঢাকায় যেমন বা অন্যান্য কান্ট্রিতে গান লিখে সুর করা, স্টুডিও এবং প্রচারের যে ব্যবস্থাগুলো খুব তাড়াতাড়ি হয়, এখানে সেটা হয় না। এখানে অনেক সময় লেগে যায়। একটা সুরকার, একটা গীতিকার গান লিখে বসে আছেন, সুরকার খুঁজছেন, সুরকার সুর দিচ্ছেন, এটা কোথায় রেকর্ড হবে, এটা আদৌ হবে কিনা সুর। আসলে ওই জন্যই আসলে ওরা এখানে উৎসাহ পাচ্ছে না আমার মনে হয়। আসলে আমি মনে করি যে আমরা 70-এর দশকে গানের কথাগুলো যেভাবে পেয়েছি, বিশেষ করে নীল আকাশের নিচে, স্বরলিপি, মহানায়ক, এ ধরনের ছবিগুলোর অসাধারণ কিছু গান আমরা পেয়েছি, সেভাবে বর্তমান সময়ে গানগুলো কিন্তু আমরা পাচ্ছি না, যে গানগুলো এখনো আমাদের মনে দাগ কেটে আছে। আপনার কি মনে হয়? আমার মতামত হচ্ছে, তখন তো খুব সিনেমা হতো, সিনেমার জন্য আমাদের সুরকার গীতিকাররা উঠে পড়ে লাগতো, গীতিকার লিখতো, সুরকার সুর করতো। এখন কিন্তু সেটা হচ্ছে না, এবং বেশ ভালো মানের সিনেমা হতো এবং লেখালেখিও খুব ভালো মানের, যে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছিল। এখন তো সেটা নেই, এখন সিনেমা হচ্ছে না। এখন আগের সিনেমাগুলো বা সুর করা বা গানের মতো উপযোগী নয় যেগুলো এখন রিসেন্টলি হচ্ছে, বা কিছু কিছু সিনেমা অবশ্য ভালো হচ্ছে। তা আমার মনে হয় সেই জন্যই ভালো গান বা সুর আমরা পাচ্ছি না। সেই সোনালী সুদিনকে ফিরিয়ে আনতে হলে আসলে আমাদের কোন জায়গাতে বিশেষভাবে নজর দিতে হবে? এটা আসলে আমি সরকারকে দোষী করব না, আমাদের ব্যক্তিদেরকে দোষী করব না। যে যেমন করে ব্যক্তি সুরকার, গীতিকার, তাদের লেখা, তাদের সুর এবং লেখা হয়ে গেলে এটা প্রেজেন্টেশন করার জন্য আমাদেরকে সরকারকে উদ্যোগ নিতে হবে এবং সেই প্রচারের জন্য আমরা যারা সঙ্গীত প্রেমী আছি বা সঙ্গীত শিল্পীরা আছে, সবার তো সহযোগিতা অবশ্যই এখানে লাগবে বলে আমি মনে করেছি। আচ্ছা, এবার আমরা গানের থেকে আবার কবিতায় চলে যেতে চাই। আমরা কবি জীবনানন্দ দাশের একটি কবিতা আপনার কণ্ঠে শুনলাম, আমরা নিশ্চয়ই এবার আপনার লেখা কোনো স্বরচিত কবিতা আপনার কণ্ঠে শুনব। ঠিক আছে? হ্যাঁ, আমার লেখা রিসেন্টলি লিখেছি দেশকে নিয়ে, দেশের অবস্থাকে নিয়ে, এখনো প্রচার হয়নি, আমি করার চেষ্টা করছি। আচ্ছা। মাগো, বাড়ি যেন কিসের ডাক, মানুষের কান্না ভাঙা ভারী সুর, যাই গিয়ে মা দেখি কি হচ্ছে সেখানে।
কেন এমন দাদা একটু আচ্ছা, অসুবিধা নেই, আপনার বলে কাটা যাবে, হ্যাঁ কাটা যাবে, সমস্যা নেই। আবার বলছি, হ্যাঁ, আবার কেন এত আর্তনাদ, কেন এত দূর? মা বলল, না খোকা, বাইরে যাসনি, রাজাকার ঢুকলে মারবে সবাইকে আজ। ভয় তখন সবাই মিলে হুঙ্কার দিচ্ছে সৃষ্টিকর্তার নাম। ঠিক তখনই লাথি মেরে ভেঙে পড়ল দুয়ার ব্যাপরোয়া নরক সম। বন্দুক তুলে বুলেট ভরা ধরলো আমার বুকের উপর। মাকে মারলো, বোনকে মারলো, রক্তে ভিজলো চেনা ঘর। আমাকেও টেনে নিল সাথে, মৃত্যু হাতে পেছন পেছন। কোনো মতে পালিয়ে আমি যুদ্ধে গেলাম মুক্তির শপথে তখন। যুদ্ধ শেষে ফিরে এসে দেখি ঘর দখল করেছে অজানারা, ঘর দখল করেছে অচেনারা। দিন যায় একা, পাগল প্রায়, স্মৃতির ছায়ায় হারিয়ে পড়ি। বিজয় এনেছে ছিনে, আমরা এখনো জয়ী নয়। স্মৃতির শূন্য ঘরে একা, সকল বেদনা বুকে আঁকড়ে রেখে দিন করেছি পার। ধন্যবাদ। চমৎকার একটি কবিতা শুনলাম, আপনার স্বরচিত কবিতা, আপনার কণ্ঠে।